Hi, dear student. This is Saifuddin Malik. Today, we are going to discuss Lesson 6 Sea Fever, written by John Masefield. আজকে আমরা লেসন 6-এ সি ফিভার কবিতাটা আলোচনা করব। সি ফিভার প্রথমে আমরা টাইটেলটা দেখব। সি ফিভার, সি মানে আমরা সকলেই জানি, আর ফিভার ফিভার শব্দটা এখানে মানে হচ্ছে ফিভার শব্দটা মানেটা আমরা এখানে বলতে পারি বাংলাটায় ভ্রমণ পিপাসা বা ভ্রমণ তৃষ্ণা। ফিভার এই শব্দটাকে আমরা অন্যভাবে বা ইংলিশে এটাকে বলতে পারি ওয়ান্ডার লাস্ট অর ওয়ান্ডার থ্রাস্ট। ওয়ান্ডার লাস্ট অর ওয়ান্ডার থ্রাস্ট, WANDERLUST, ওয়ান্ডার লাস্ট অর ওয়ান্ডার, WANDERTHIRST, ওয়ান্ডার থ্রাস্ট মানে ভ্রমণ পিপাসা বা ভ্রমণ তৃষ্ণা। এখানে কবি জন মেসফিল্ড তার যে ভ্রমণ পিপাসা বা ভ্রমণ তৃষ্ণা কথা তিনি বলছেন তার কারণ রয়েছে। আমরা কবি পরিচিতিটা একটু জেনে নিই। দেখো, আমরা এই জায়গায় একটু পড়ে নিই। জন এডওয়ার্ড মেসফিল্ড 1878 to 1967 was an English poet, writer and poet laureate of the United Kingdom from 1930 till his death. জন এডওয়ার্ড মেসফিল্ড তিনি ছিলেন একজন ইংরেজ কবি, লেখক এবং পোয়েট লরেট। পোয়েট লরেট মানে হচ্ছে সভাকবি। পোয়েট লরেট মানে কি বললাম? সভাকবি। তিনি ইউনাইটেড কিংডমের সভাকবি ছিলেন 1930 খ্রিস্টাব্দ থেকে শুরু করে একদম মৃত্যুর আগে পর্যন্ত। এবং তাকে আরও মনে করা হতো শিশুদের লেখক হিসাবে, এবং তার শিশুদের যে উপন্যাস দ্য মিডনাইট ফল্ক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস, এগুলো ছিল শিশুদের নোভেল। তিনি এই শিশুদের নোভেলও লিখেছেন। আর তিনি সভাকবি ছিলেন, তিনি একজন কবি এবং লেখক। এই জায়গায় একটু বলে নিই যে জন মেসফিল্ড একজন নাবিক ছিলেন। প্রথম জীবনে তিনি একজন নাবিক ছিলেন এবং তিনি সমুদ্রের একাকিত্ব শান্ত পরিবেশ উপভোগ করেছিলেন। তাই এই কবিতাটাতেই জীবনের শেষের দিকে এসে তিনি তার ভ্রমণ পিপাসা বা ভ্রমণ তৃষ্ণার কথাটা আবার তুলে ধরছেন এবং অতীতের যে জিনিসগুলো করেছেন, যে জিনিসটাকে তিনি ফেলে রেখে এসছেন, বর্তমানে সেই জিনিসটাকে তিনি প্রচণ্ডভাবে মিস করছেন। সেই জন্য তিনি এই কবিতাটা লিখেছেন। এই জায়গায় দেখো পোয়েমের সম্বন্ধে বলছে, দেখো এই জায়গাটা একটু দেখে নাও। একটু ইন্টারাপ্ট করছি,
কয়েক সেকেন্ড। এই জায়গাটা একটু দেখো। দ্য পোয়েম স্পিক অফ এক্সাইটমেন্ট of the poet feels at the anticipation of a sea voyage. কবি এই কবিতায় বলে দিচ্ছে অফ অ্যান এক্সাইটমেন্ট, উত্তেজনা। কিসের উত্তেজনা? সি ভয়েজের, সমুদ্র অভিযানের যে উত্তেজনা বা সমুদ্র অভিযানের যে আগ্রহ কবি যেটা অনুভব করেছেন সেই কথাটা। দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য সিস্কেপ reveals the eternal desire of man to seek the splendor of nature. এবং the passionate description of seascape, তার উদ্গ্রীব সমুদ্র অভিযানের যে আকাঙ্ক্ষা সেই জিনিসটা তিনি এই কবিতার মধ্যে প্রকাশ করেছেন। এবং আগেই বললাম জন মেসফিল্ড একজন নাবিক হওয়ার জন্য তিনি জীবনের শেষের দিকে এসে সেই ভ্রমণ পিপাসাটা আর পরিপূর্ণ করতে পারছেন না। তিনি সেই ভ্রমণ পিপাসা পরিপূর্ণ করতে চান তার এই কবিতার মাধ্যমে। এবার আমরা কবিতাটা পড়ব, লাইন বাই লাইন তার মানেগুলো আমরা জানব। কবিতায় চলে এসো ফার্স্ট স্ট্যাঞ্জাতে। দেখো কবি কি বলছেন। I must go down to the seas again. I must মানে যেটা শিওর, যেটা নিশ্চিত, সেই জিনিসটাকে মাস্ট বোঝাচ্ছেন, অবশ্যই। I must go down to the seas again. আমি অবশ্যই সমুদ্রে আবার যাব। কিরকম সমুদ্র? টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। সমুদ্রটা হবে নিঃসঙ্গ, একাকী, আর তার সঙ্গে সঙ্গে আকাশটাও হবে। I must go down to the seas again, to the lonely sea and the sky. আমি অবশ্যই আবার সমুদ্রে যাব, নিঃসঙ্গ সমুদ্র ও নিঃসঙ্গ আকাশের পথে। And all I ask is a tall ship and a star to steer her by. তাহলে দেখো প্রথম দুটো লাইনের মানে, I must go down to the seas again, to the lonely seas and the sky, and all I ask is a tall ship and a star to steer her by. এই দুটো লাইনের মানের আগে দেখে নাও। I must go down, আমি অবশ্যই যাব, to the seas again, সমুদ্রে আবার, বা আবার আমি অবশ্যই সমুদ্রে যাব। কিরকম সমুদ্র? দ্য লোনলি সি, নিঃসঙ্গ সমুদ্র, and the sky, আকাশটাও নিঃসঙ্গ। And all I ask, ask মানে তো আমরা জানি জিজ্ঞাসা করা, কিন্তু এখানে জিজ্ঞাসা করা নয়, এখানে ask মানে চাওয়া, কোয়ারি, চাওয়া, QUERY, কোয়ারি, চাওয়া। এই জায়গায় all I ask মানে আমি শুধুমাত্র চাই। কি চাই? ask is a tall ship and a star. tall ship, টল মানে কি? আমরা সাধারণত টল মানে কি জানি? টল মানে হচ্ছে লম্বা। এখানে লম্বা নয়, এখানে টল মানে
লম্বা নয়। এ জায়গায় টল মানে হচ্ছে এমন একটা জাহাজ, মানে যে জাহাজটা খুব মজবুত দীর্ঘ যাত্রার জন্য। দীর্ঘ যাত্রার জন্য যে জাহাজটা খুবই মজবুত, সহজে ভেঙে যাবে না, নষ্ট হয়ে যাবে না, ঝড়ে উল্টে যাবে না, অল্প ঝড়েতেই উল্টে যাবে না, এরকম একটা জাহাজ চাই। আর কি চাই কবি? তার যাত্রার জন্য, তার সমুদ্র অভিযানের জন্য এ স্টার অ্যান্ড এ স্টার, একটা নক্ষত্র। কি করবে নক্ষত্রটা? টু স্টিয়ার হার। স্টিয়ার মানে তাকে কি করবে? স্টিয়ার মানে হচ্ছে গাইড করা, পথ দেখানো। এখানে হার, HER, হার, হার মানে কি? হার হচ্ছে হারকে আহ, আহ, মহিলা বোঝাচ্ছে। হার মহিলা, এখানে হাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে ওই জাহাজটাকে, জাহাজকে বোঝানো হচ্ছে। তাহলে এমন একটা নক্ষত্র চাই যে নক্ষত্রটা তার জাহাজকে কি করবে? পথ দেখিয়ে নিয়ে যাবে, গাইড করবে। তোমরা সবাই জানো বা সবাই অবগত আছো যে অনেক আগের দিনে যখন কম্পাস আবিষ্কার হয়নি দিক নির্ণয়ের জন্য, তখন সমুদ্রের বুকে, সমুদ্রের মাঝে জাহাজের মধ্যে থেকে আকাশের নক্ষত্রকে দেখে তারা দিক নির্ণয় করত। আকাশের নক্ষত্র দেখে তারা দিক নির্ণয় করত। তাহলে সেরকম নক্ষত্র দরকার, যে নক্ষত্রটা দেখে কবি বুঝতে পারবেন যে আমি কোন দিকে রয়েছি বা আমার কোন দিকে যাওয়া দরকার। সেই জন্য তার একটা জাহাজ দরকার, মজবুত জাহাজ, দীর্ঘ মজবুত জাহাজ, আর এমন একটা নক্ষত্র যাতে করে কি করতে পারে? তাকে পথ দেখিয়ে নিয়ে যায়, তাকে গাইড করে নিয়ে যেতে পারে। এখানে হার বলতে কাকে বললাম? হার্ট মনে হচ্ছে দ্য শিপ, ওই টল শিপটাকে। এখানে হার হচ্ছে টল শিপ। এই যে হার শব্দটা, এই হার শব্দটাকে তুমি এখানে পেয়ে যাবে টল শিপের সঙ্গে তুলনা করা হচ্ছে। এই যে হার আর এখানে টল শিপ, এই দুটো এই জায়গায় তুমি পেকলা। হার মানে টল শিপ, জাহাজের সঙ্গে হারকে তুলনা করা হয়েছে। তাহলে প্রথম দুটো লাইনের মানে আমরা পেলাম। এই দুটো লাইনের মানেটা আমরা কি করব? প্রথমে জানবো, তারপর আবার পরের দুটো লাইন যাব। তাহলে কবি কি বলছেন? আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেন, আমি অবশ্যই সমুদ্রে যাব। টু দ্য লোনলি সি, ওই নিঃসঙ্গ সমুদ্রে। অ্যান্ড দ্য স্কাই, আকাশের পথে। অ্যান্ড অল আই আস্ক, অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই। এবং একটা মজবুত জাহাজ চাই, আর কি করবে? একটা নক্ষত্র, যে নক্ষত্রটা আমাকে কি করবে? দিক নির্ণয় করতে সাহায্য করবে, বা অ্যাজ এ গাইড হিসাবে আমাকে পথ প্রদর্শন করবে, পথ প্রদর্শন করবে। এই দুটো লাইনের মানেটা যদি আমি এইভাবে একটু বোঝাই, যে কবি এটা বলতে যাচ্ছেন যে হ্যাঁ, তার জীবনের সঙ্গে যদি রিলেট করেন, যে কবি হি ওয়ান্টস টু এনজয় হিজ লাইফ থ্রু দ্য সি ভয়েজ, তার জীবনটাকে উপভোগ করতে চান তিনি সমুদ্র অভিযানের দ্বারা। এবং তিনি কীরকম জীবন উপভোগ করতে চান? এই জায়গায় দেখো বলছে লোনলি, লোনলি। এই যে লোনলি সমুদ্রটা, মানে যে সমুদ্রটা কোনো বাধা বিপত্তি থাকবে না, নিঃসঙ্গ একাকী থাকবে। এখানে যে সমুদ্রের মধ্যে কোনো ডিস্টার্ব নেই, কোনো উত্তাল ঢেউ নেই, খুব বড় ঢেউ নেই, কোনো ঝড় নেই, মানে কোনো রকম ডিস্টার্ব নেই, একদম শান্ত, শান্ত সমুদ্র, মানে যেখানে শান্তি, শান্তি বিরাজ করবে, সেরকম একটা তিনি সমুদ্র চাচ্ছেন। এবং আকাশটাও চাচ্ছেন মেঘমুক্ত আকাশ। মেঘমুক্ত আকাশ না হলে কখনো তিনি নক্ষত্রটা দেখতে পাবেন না, এই স্টারটা তিনি দেখতে পাবেন না। আর স্টার না দেখতে পেলে তিনি কি হবে? তার কি হবে?
স্টার না দেখতে পেলে তিনি দিক নির্ণয় করতে পারবেন না। তাহলে কবি প্রথম দুটো লাইন এটা বলে দিলেন যে তিনি সমুদ্রে আবার যেতে চান, অবশ্যই যাবেন, যেতে চান না অবশ্যই যাবেন, এবং সমুদ্রটা হবে লোনলি এবং স্কাইটাও হবে লোনলি, আর তার একটা মজবুত শক্তপোক্ত দীর্ঘ জাহাজ চাই, আর একটা নক্ষত্র, যে নক্ষত্রটা তাকে দিক নির্ণয় করতে সাহায্য করবে। নেক্সট লাইন, অ্যান্ড the wheels kick and the wind song and the white sail shaking. তিনি আর কি চান? হুইলস, হুইল মানে সকলেই জানো চাকা, হুইলস কিক, কিক মানে ধাক্কা। তিনি আর চান চাকার ধাক্কা, আর কি চান? উইন্ড সং, বাতাসের গাওয়া গান বা হাওয়ার গান, আর কি চান? অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, আর চান সাদা পালের কম্পন, সাদা পালের কম্পন, তিনি এইগুলো চান। চাকার ধাক্কা, বাতাসের গান, আর সাদা পালের কম্পন। যদি সমুদ্রের বুকে বাতাস না থাকে তাহলে পালে হাওয়া লাগবে না, আর পালে হাওয়া না লাগলে সমুদ্রের বুকে জাহাজ সম্মুখ দিকে এগিয়ে যাবে না। এই জন্য তিনি এইগুলোও চান। আর কি চান? অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং। এবং তিনি আরও চান সমুদ্রের মুখে লেগে থাকবে ধূসর কুয়াশা, সমুদ্রের মুখে লেগে থাকবে ধূসর কুয়াশা। আর কি হবে? অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, গ্রে ডন মানে ধূসর, আর সূচনা হবে ধূসর ভোরের, সূচনা হবে ধূসর ভোরের। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, সিজ ফেস মানে সমুদ্রের মুখ। এখানে সমুদ্রের মুখ বলতে, সিজ ফেস বলতে সমুদ্রের মুখ, সমুদ্র তো কোনো মানুষ নয় যে তার মুখ হবে, বা কোনো প্রাণী নয়। সিজ ফেস, এখানে সমুদ্রের মুখ বলতে বোঝাচ্ছে যে দ্য সারফেস লেভেল অফ সি, সমুদ্রের উপরিভাগটাকে বোঝাচ্ছে। যাদের সমুদ্র উপরিভাগে থাকে গ্রে মিস্ট, ধূসর রঙের কুয়াশা, আর সেই ধূসর রঙের কুয়াশাটাই কি হবে? যেন সকাল হয়ে আসবে ধূসর রঙের কুয়াশার মধ্য দিয়ে। তার মানে এটা তিনি বলতে চাইলেন এই স্ট্যাঞ্জাটার মধ্যে, যে এই স্ট্যাঞ্জাটায় তিনি এটা বোঝাতে চাইলেন যে তিনি অবশ্যই সমুদ্রে ভ্রমণে যাবেন, আর তিনি কি করবেন? সমুদ্রটা হতে হবে নিঃসঙ্গ, আর তার লাগবে একটা, শুধু লাগবে একটা মজবুত জাহাজ, একটা নক্ষত্র, যে নক্ষত্র তাকে গাইড করে নিয়ে যাবে। তাছাড়াও তাকে লাগবে চাকার ধাক্কা, আর কি লাগবে? হাওয়ার গান, আর লাগবে সাদা পালের কম্পন। আর তিনি চান, আরও চান, মানে তিনি দেখতে চান যে কি সমুদ্র উপরিভাগে থাকবে ধূসর কুয়াশা, আর সূচনা হবে ধূসর ভোরের। তার মানে তিনি দীর্ঘ যাত্রা করতে করতে সকাল থেকে সন্ধ্যা হয়ে রাত্রি অতিবাহিত হয়ে আবার সকালটা তিনি দেখতে চান দীর্ঘ যাত্রার জন্য। তিনি চাচ্ছেন যে জীবনের বাকি অংশটা তিনি সমুদ্রের উপর কাটিয়ে দিতে, সমুদ্র অভিযান করে কাটিয়ে দিতে। আমরা ফার্স্ট স্ট্যাঞ্জার একটু অন্তর্নিহিত মানেগুলো একটু আলোচনা করে নিই। এই জায়গায় দেখো, যদি আমরা নিজের জীবনের সঙ্গে রিলেট করতে পারি তাহলে কি হবে? এই জায়গায় দেখো, টল শিপ,
টল শিপের কথা বলা হয়েছে। তারপরে আবার দেখো কি করতে বলা হয়েছে এই জায়গায়, যে স্টার টু স্টিয়ার, দুটো জিনিস। আবার এই জায়গায় দেখো গ্রে ডন ব্রেকিং। আমরা যদি একটা জীবনের সঙ্গে রিলেট করতে পারি এই স্ট্যাঞ্জাটা, তার এর মানেটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এখানে টল শিপ বলতে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জীবনের সম্মুখ দিকে এগিয়ে যেতে গেলে, আমাদের জীবনেও উন্নতি করতে গেলে, যদি আমাদের জীবনের সঙ্গে তুলনা করি, তাহলে এখানে কি হতে হবে, আমাদেরকে স্ট্রং হতে হবে। আমাদের জীবনের উন্নতির পথে এগিয়ে যেতে গেলে আমাদের প্রত্যেককে কি হতে হবে, স্ট্রং হতে হবে। ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং, ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং। তোমাকে কি করতে হবে, স্ট্রং হতে হবে। আর কি করতে হবে, স্টার, একজনকে লাগবে যে তোমাকে গাইড করে নিয়ে যাবে। একটা নক্ষত্র লাগবে যে তোমাকে কি করবে, গাইড করবে, গাইড করে নিয়ে যাবে। একটা স্টার লাগবে। যদি ভুল পথে চলে যাই, বা তুমি যদি ভুল পথে চলে যাও, তোমাকে সঠিক পথ দেখিয়ে দেওয়ার একজনকে লাগবে, যেটা তোমার শিক্ষক হোক, তোমার বাবা হোক, মাই হোক, বা বড় দাদা হোক, যেই হোক না কেন, তোমার একজন গাইডের প্রয়োজন। তাহলে কি দেখতে পাবে, তাহলে তুমি একটা সুন্দর সকাল তুমি দেখতে পাবে। সুন্দর সকাল যে তোমার সামনে আসবে, মানে তোমার জীবনের একটা অগ্রগতির সূচনার আবির্ভাব তুমি দেখতে পাবে। এই স্ট্যাঞ্জাটা আমরা এইভাবে অ্যানোটেশনটা করে নিতে পারি। কবি প্রথমে চাচ্ছেন তার আকাঙ্ক্ষাটা, তারপরে তার জীবনের ঘটনাটা তিনি বলে দিলেন। আমরা এর পরের স্ট্যাঞ্জায় চলে যাব, নেক্সট স্ট্যাঞ্জা। তারপরে দেখো নেক্সট স্ট্যাঞ্জায়, I must go down to the seas again, for the call of the running tide is a wild call and a clear call that may not be denied. And all I ask is a windy day with the white cloud flying, and the flying spray and the blown spume and the seagulls cry. এই মানে কটা দেখো। I must go down to the seas again, for the call of the running tide is a wild call and a clear call that may not be denied. And all I ask is a windy day with the white cloud flying and the flying spray and the blown spume and the seagulls crying. কবি তার যে সমুদ্রে যাওয়ার এত আকাঙ্ক্ষা, তার আকাঙ্ক্ষাটা কেন, তিনি যেতে চাচ্ছেন কেন? কবি বলছেন যে আমাকে যে সমুদ্রের যে সমস্ত জিনিসগুলো রয়েছে, সেখানে সিগাল বলো, স্পিউম বলো, ফ্লাইং ক্লাউড বলো, উইন্ডি ডেজ বলো, রানিং টাইড বলো, এই সমস্ত জিনিসগুলো কবিকে সমুদ্র যাত্রার জন্য হাতছানি দিয়ে ডাকছে। সমুদ্র যাত্রার জন্য পুরো হাতছানি দিচ্ছে। এই জন্য কবি বলছেন সেকেন্ড স্ট্যাঞ্জা, দেখো প্রথম লাইনে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। আমি অবশ্যই সমুদ্রে আবার যাব। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, ছুটতে থাকা স্রোতের ডাকে,
ছুটতে থাকা স্রোতের ডাকে। ইজ এ উইন্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড ক্লিয়ার কল। ওয়াইল্ড কল, ওয়াইল্ড মানে অ্যাকচুয়ালি ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, স্যাভেজ। আর এখানে ওয়াইল্ড মানে বন্য বা স্যাভেজ নয়, ওয়াইল্ড মানে হচ্ছে পাগলের মতো। কিসের মতো? পাগলের মতো। তাহলে কি করছে? কবিকে পাগলের মতো ডাকছে। ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড ক্লিয়ার কল। পাগলের মতো পরিষ্কার ডাক, বা এক পাগল করা পরিষ্কার ডাক, যা অস্বীকার করা যায় না। দ্যাট, যেটাকে মে নট বি ডিনাইড, ডিনাইড মানে অস্বীকার করা, যেটাকে অস্বীকার করা যায় না। ওই ডাকটা কার? ওই ডাকটা কার? ওই যে আগেই পড়লাম, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড। ছুটতে থাকা স্রোতের ডাক। সেই যে ডাকটা, ওই ডাকটা এতই স্পষ্ট এবং এতই পাগল করা ডাক, পাগল মতো ওই ডাকে আমি পাগল হয়ে যাচ্ছি, এবং ডাকটা এতটাই পরিষ্কার, সেই ডাকটাকে আমি আর অস্বীকার করতে পারছি না। অর্থাৎ আমি সমুদ্র অভিযানে না গিয়ে আর ঘরে থাকতে পারবো না। এই দুটো লাইনের মানে। নেক্সট লাইন চলে আসো। অ্যান্ড অল আই আস্ক, ওই দেখো আবার, এবং আমি শুধুমাত্র চাই, কি চাই? এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং। আমি চাই একটা উইন্ডি ডে, একটা ঝোড়ো হাওয়ার দিন, আর হোয়াইট ক্লাউডস ফ্লাইং, আর সাদা মেঘ উড়ে যাওয়া। একটা ঝোড়ো হাওয়ার দিন চাই, আর সাদা মেঘের ভেলা চাই। আগেই বলেছি যে সাদা মেঘের ভেলা কখন হয়? যখন আকাশটা পরিষ্কার থাকে, মেঘ মুক্ত থাকে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না, সেরকম একটা আকাশ। কবি বলছেন কারণ হাওয়া না থাকলে তো জাহাজ তো আগাবে না, জাহাজ তো কোনো ইঞ্জিনের নয়, পালতোলা জাহাজ। সেই জন্য তিনি কি বলছেন? যে আমি এমন একটা দিন চাই, যে দিনটা ঝোড়ো হাওয়া দেবে, আর সাদা মেঘের ভেলাও চাই। অ্যান্ড দ্য ফ্ল্যাঞ্জ spray and the blonde spume and the seagulls crying. কবি আরো কিছু চান। আর কি চান? ভাসমান জলরাশি ও ফুলে ওঠা ফেনা। ভাসমান জলরাশি আর ফুলে ওঠা ফেনা। ভাসমান জলরাশি, সমুদ্র জাহাজ, মনে করো জাহাজটা সমুদ্র উপর দিয়ে এগিয়ে যাচ্ছে, এবং সেই সমুদ্রের ঢেউগুলো যখন জাহাজের গায়ে এসে ধাক্কা লাগছে, মানে জলের ধাক্কাটাই সেইখানে দেখবে, যখন ধাক্কা লাগবে সেই জায়গায় কিছু বুদবুদ তৈরি হয়, ফেনা তৈরি হয় সমুদ্রের ধাক্কা লেগে। সমুদ্রে ধাক্কা লেগে যে ফেনা তৈরি হয়, সেই ফেনাটাকে বলা হচ্ছে ফোম, FOM, ফোম বা জলের ফেনা, যাকে স্পিউম বলা হচ্ছে। আর ফ্ল্যাঞ্জ মানে ছিটকে পড়া, ফ্ল্যাঞ্জ মানে ছিটকে পড়া। আর স্প্রে মানে হচ্ছে উঠতে থাকা ছোট ছোট জলের কণা। যখনই ধাক্কা লাগবে, দেখবে কোনো একটা জায়গায় যখন ধাক্কা লাগছে, জাহাজের গায়ে জলটা ধাক্কা লাগবে, তখন এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। ফ্ল্যাঞ্জ হবে, স্প্রে থাকবে, সেখানে স্পিউম থাকবে, জলটা ধাক্কা লাগবে, জলটা চারিদিকে ছড়িয়ে পড়বে, এবং তার সঙ্গে সঙ্গে ফেনা তৈরি হবে, সাদা বুদবুদ সৃষ্টি হবে। হ্যাঁ, সেই সাদা বুদবুদের কথা বলা হচ্ছে স্পিউম। স্পিউম মানে হচ্ছে বুদবুদ, স্পিউম মানে হচ্ছে বুদবুদ আর কি, ফোম যাকে বলা হচ্ছে। আর স্প্রে মানে সবাই জানো, স্প্রে মানে ছোট ছোট জলের ড্রপ, স্মল ড্রপ অফ ফ্লাইং ওয়াটার, উঠতে থাকা ছোট ছোট জলের কণা। আর ফ্ল্যাঞ্জ মানে হচ্ছে ছিটকে পড়া, তারপরে আছে ফ্ল্যাঞ্জ মানে ছিটকে পড়া।
আর কবি তাহলে এটাও চাচ্ছেন, আর কি চাচ্ছেন, যে ভাসমান জলরাশি ও ফুলে ওঠা ফেনা। আর কি চাচ্ছেন, অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, সি গার্লস ক্রাইং। তিনি আর চাচ্ছেন যে শঙ্খ চিলের ডাক, শঙ্খ চিলের ডাক। সিগালস, সিগালস মানে সমুদ্রে দেখা যায় এরকম একটা প্রাণী, আমরা একে সাধারণভাবে বলতে পারি শঙ্খচিল। তাহলে তিনি এই সবগুলো চাচ্ছেন। এই স্টাঞ্জার মধ্যে আমরা এটা পেলাম যে কবি তিনি বলছেন আমি অবশ্যই সমুদ্রে যাব, কারণ ওই যে রানিং টাইড, রানিং টাইড, ছুটতে থাকা স্রোতের ডাক, তার ডাকটা পাগল করার মতো, তার ডাকটা এতটাই পরিষ্কার যেটাকে ডিনাই করা যায় না। তিনি আর কি চাচ্ছেন, তিনি এই ভ্রমণের জন্য চাচ্ছেন যে একটা ঝোড়ো দিন আর মেঘমুক্ত আকাশ বা মেঘের ভেলা। তিনি আরও দেখতে চাচ্ছেন যে সমুদ্রের জলরাশি, ভাসমান জলরাশি ও ফুলে ওঠা ফেনা। আর কি তিনি শুনতে চাচ্ছেন, যে যেখানে শোনা যাবে শঙ্খ চিলের ডাক। এই জন্য তিনি কি করবেন, সেই সমুদ্রে এই ডাকগুলোকে, এই দৃশ্যগুলোকে, এইগুলোকে তিনি ভুলতে পারছেন না, আর এদের ডাককে তিনি অস্বীকার করতেও পারছেন না। সেই জন্য তিনি কি করবেন, সমুদ্রে অভিযানে বার হবেন। আমরা এবার চলে যাব তৃতীয় স্টাঞ্জায়। তৃতীয় স্টাঞ্জাটা দেখো, এই স্টাঞ্জায় কবি আবার সেই লাইনটা রিপিট করছে। তৃতীয় স্টাঞ্জায় দেখো, আমি স্টাঞ্জাটা পড়ছি। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, to the vagrant gypsy's life, to the girl's way and the whale's way, where the winds like a heated knife. Heated knife. And all I ask is a merry urn from a laughing fellow rover, and quiet sleep, and a sweet dream when the long trek's over. এই জায়গায় কবি বলছেন দেখো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, টু দ্য ভ্যাগ্রান্ট জিপসি লাইফ। আমি আবার অবশ্যই সমুদ্রে যাব, ভবঘুরে জিপসি জীবনের ডাকে। আমি আবার অবশ্যই সমুদ্রে যাব, ভবঘুরে জিপসি জীবনের ডাকে। এখানে দেখো দুটো শব্দ, ভ্যাগ্রেন্ট আর জিপসি। ভ্যাগ্রেন্ট মানে হচ্ছে যাযাবরের মতো ভ্রমণকারী বা ভবঘুরে, আর জিপসি মানে হচ্ছে যাযাবর। এখানে ভ্যাগ্রেন্ট এর নিয়ারেস্ট মিনিং হচ্ছে ওয়ান্ডারিং, ঘুরে বেড়ানো। আর জিপসি এখানে একটা জাতি, যারা যাযাবর ঘুরে বেড়ায়, যারা ঘুরে বেড়ায় তারা জিপসি, আর ওই ঘুরে বেড়ানোটা ওইটার মানে হচ্ছে ভ্যাগ্রেন্ট। বুঝতে পারলে? ভ্যাগ্রেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আর জিপসি হচ্ছে নাউন। এই জায়গায় দেখো, আমি আবার লাইনে ফিরাচ্ছি টেক্সটে। আই মাস্ট গো ডাউন টু দ্য সি অ্যাগেন, আমি অবশ্যই সমুদ্রে আবার যাব, টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, ওই ভবঘুরে জিপসি জীবনের ডাকে। এখানে ভ্যাগ্রেন্ট আর জিপসি
কেন বলা হচ্ছে? এই যে শব্দ দুটো, এই শব্দ দুটোর মানে এখানে ভ্যাগ্রেন্ট এবং জিপসি যে জীবনটা, জিপসিদের যে জীবন, সেই জীবনের কোনো বাধ্যবাধকতা নেই, কোনো বাধা নেই। তাদের যেখানে ইচ্ছা সেখানেই তারা যায়, তাদের তাঁবু ফেলে এবং সেখানেই জীবনযাপন করে, আবার এক জায়গা থেকে আর এক জায়গায় তারা চলে যায়। ফ্রি লাইফ, এখানে কবি তিনি ওইটাই চাচ্ছেন, যে ফ্রিডম চাচ্ছেন তিনি, স্টেট অফ ফ্রিডম। হি ওয়ান্টস টু লিড হিজ লাইফ থ্রু এ স্টেট অফ ফ্রিডম। তিনি তার জীবনটাকে কাটাতে চান স্বাধীনভাবে। তারপরে দেখো পরের লাইনটা, টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে হোয়ার দ্য উইন্ডস লাইক এ হোটেড নাইফ। লাইনটা দেখো, টু দ্য গার্লস ওয়ে, গার্ল বলতে আগেই পড়েছি সিগাল, ওই শঙ্খচিলের রাস্তায়, ওয়ে মানে তো জানো রাস্তা, শঙ্খচিলের রাস্তায়। আর কার রাস্তায়? হোয়েলস ওয়ে, তিমির রাস্তায়। মানে শঙ্খচিল আর তিমি, এই দুটোকেও তিনি ঠিক ওই রকম ভ্যাগ্রেন্ট জিপসির সঙ্গে তুলনা করছেন। শঙ্খচিলের যেখানে ইচ্ছা সেখানে যায়, সমুদ্রের বুকের মধ্যে তিমি যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াতে পারে। ঠিক যেভাবে শঙ্খচিল এবং তিমি ঘুরে বেড়ায়, কবিও বলছেন আমিও সেইভাবে ঘুরে বেড়াতে চাই, ঠিক ওদের মতোই একটা মুক্ত জীবন আমি জীবনযাপন করতে চাই। হোয়ার, যেখানে দ্য উইন্ডস লাইক এ হোটেড নাইফ, হোটেড মানে ধারালো তীক্ষ্ণ, আর নাইফ মানে তো যেন ছুরি, যেখানে হাওয়া যেন চকচকে শান দেওয়া ছুরি, যেখানে হাওয়া যেন চকচকে শান দেওয়া ছুরি। এখানে মেটাফোর ইউজ করা হয়েছে, লাইক এ হোটেড নাইফ, মেটাফোর, এটাকে মেটাফোর বলা হচ্ছে, মানে তুলনা করা হচ্ছে। হ্যাঁ, হাওয়াটাকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? একটা ধারালো চকচকে ছুরির সঙ্গে। ধারালো চকচকে ছুরি কেন? দেখবে আমরা অনেক সময় বলে থাকি, উফ বাতাসটা এতই ঠান্ডা যেন কেটে দিচ্ছে, কনকনে, হাত পা যেন ঠান্ডায় কেটে যাচ্ছে, প্রচণ্ড চিল চিল উইন্ড। তার মানে এটা এখানে বোঝা গেল যে আমি যদি স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে চাই, যে স্বাধীনভাবে জীবনযাপন করতে চাই, তাহলে সেই স্বাধীনতা আমার কাছে কিন্তু সব সময় আরামদায়ক নাও হতে পারে। স্বাধীনতা আমার কাছে সবসময় আরামদায়ক নাও হতে পারে। আমার যখন যেরকম ইচ্ছা সেরকম জীবনযাপন করবো, বাঁধনহারা জীবন। এই জীবনটা মানুষের কাছে সবসময় সুখ নাও এনে দিতে পারে। এই জন্য কি করতে হবে? তাকে এই কষ্টটাও সহ্য করতে হবে, চিল উইন্ড এর বাইটটাকেও সহ্য করতে হবে। তারপরে দেখো পরের লাইন, and all I ask, and all I ask is a merry yarn from a laughing fellow rover, and all I ask is a merry yarn from a laughing fellow rover। এবং আমি চাই সঙ্গী নাবিকের বলা মজার গল্প শুনতে। আমি চাই সঙ্গী নাবিকের বলা মজার গল্প শুনতে। তিনি বলছেন আমি এমন একজন, আমার ফেলো রোভার, এমন একজন সঙ্গী নাবিক চাই, যে নাবিক তার অনেক অভিজ্ঞতা আছে এবং সেই অভিজ্ঞতা ভরা গল্পগুলো শুনতে চাই। জাহাজে কবি একজন সঙ্গীকে চাচ্ছেন, কারণ একটা জাহাজ একটা নাবিকের পক্ষে সমগ্র যাত্রাটা করা সম্ভব নয়, রেস্ট নিতে হয়। জাহাজ চালাতে গেলে একটা বড় স্টিয়ারিং থাকে, সেই স্টিয়ারিংটা ধরে দাঁড়িয়ে থাকতে হয়।
তো সেই জন্য একটা নাবিকের পক্ষে একটা জাহাজকে চালনা করা সম্ভব নয়, একজন সঙ্গী দরকার, আর একজন নাবিক দরকার। এই জন্য বলছেন যে আমি এমন একজন নাবিককে চাই যে নাবিক অনেক গল্প বলতে পারবে, বিভিন্ন গল্প বলবে, এবং সেই গল্পগুলো যেন অভিজ্ঞতা সম্পন্ন গল্প হয়, এরকম একজন আমি নাবিককে চাই। এখানে দেখো ম্যারি আর্ন। ম্যারি আর্ন, ম্যারি আর্ন মানে হচ্ছে ফেলো ট্রাভেলার, আর মানে গল্প, এ লং স্টোরি স্পেশালি অন দ্যাট টু এক্সাজারেট অর ইনভেন্টেড, মানে অনেকটা গল্প একটু বাড়াবাড়ি করে বলবে গল্প, এরকম ধরনের একটা কিছু গল্প, সেই গল্পটা। আর ম্যারি, ম্যারি মানে তো জানো, মানে যারা আনন্দ করে, ম্যারি আর্ন, আনন্দের গল্প। কার কাছ থেকে শুনবে আনন্দের গল্পগুলো? মজার গল্প শুনবে কার কাছ থেকে? না, এ লাফিং ফেলো রোভার। লাফিং ফেলো রোভার, একজন ফেলো রোভার, একজন সঙ্গী নাবিকের কাছ থেকে। তারপর লাইন চলে এসো, অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক্স ওভার। আর কি করতে চান? যে যাত্রা শেষে একটি মিষ্টি স্বপ্ন আর একটি শান্তির নিদ্রা চান। এখানে এই যে শব্দটা, এই শব্দটা আমি একটু খুলে বলবো। ট্রিক শব্দটা মানে, ট্রিক মানে অ্যাকচুয়ালি ট্রিক মানে হচ্ছে, তোমাদের বইয়ে যেটা মানেতে পাবে দেখবে যে ট্রিক মানে সমুদ্রের যাত্রা, যা সমুদ্র যাত্রার কথা বলা হয়েছে। কিন্তু ট্রিক মানে হচ্ছে যে যদি 8 ঘন্টা একটা নাবিকের ড্রাইভ করা বা নাবিকের জাহাজ চালানো যদি ডিউটি থাকে, তাহলে 4 ঘন্টার পর সে একটা রেস্ট পায়, তারপর আবার সে এসে স্টিয়ারিংটা ধরে। তাহলে যখন সে রেস্ট পায়, সেই যে রেস্টের নিদ্রাটা, রেস্ট যখন যাবে সেই নিদ্রাটার কথা বলা হচ্ছে। অর্থাৎ অনেকক্ষণ থেকে স্টিয়ারিংটা ধরে থাকলো, এবার তার ব্রেক হলো ডিউটিটা, সেইবার গিয়ে একটু রেস্ট নিচ্ছে, সেই সময় একটু ঘুমাতে চায়। ঘুমানোর পরে, ঘুমানোর সময় তিনি একটা সুন্দর স্বপ্ন দেখতে চান। বোঝা গেল ট্রিক মানেটা? তাহলে ট্রিক মানে হচ্ছে রেস্ট ব্রেক ফর 8 hours ফর 4। এই জায়গাটায় দেখো ট্রিক মানে যেটা বললাম যে রেস্ট নেওয়া, আর আমি এটাকে অন্যভাবে এটা এক্সপ্লেনেশনটা করতে পারি, অন্যভাবে এটাকে বর্ণনা দিতে পারি যে কবি বলতে যাচ্ছেন আমার জীবনের যে সময়সীমা যখন শেষ হয়ে যাবে, যে যাদের ধারণা আছে যে যে কিছু মানুষ এরকম ধারণা পোষণ করেন যে মৃত্যুর পর জীবন বলে আর কিছু নেই, যা আছে পৃথিবীতেই শেষ। কিন্তু আরও কিছু মানুষ এরকম ধারণা পোষণ করেন, কিছু মানুষ রয়েছেন সমাজে বা ধর্মের মানুষ, যে মৃত্যুর পর আবার একটা জীবন আছে। তো কবি এই বিশ্বাসে বিশ্বাসী যে মৃত্যুর পর একটা জীবন আছে, দ্য লাইফ আফটার ডেথ, লাইফ আফটার ডেথ, মৃত্যুর পর যে জীবনটা। কবি এখানে বলতে চাচ্ছেন যে মৃত্যুর পর যে জীবনটা, সেই জীবনটা তার জন্য সুখময় হয়, খুব সুন্দর হয় বা সুন্দরভাবে কাটে, সেই জন্য তিনি এটাও ইঙ্গিত করতে চাচ্ছেন ট্রিক শব্দটার মানে। তাহলে তিনি যখন রেস্ট নেবেন, রেস্ট নেওয়ার পরে তখন তিনি কি করবেন? রেস্টের সময় তিনি একটা সুন্দর স্বপ্ন দেখতে চাচ্ছেন। তাহলে লাস্ট দুটো লাইনের মানে হচ্ছে, কবি বলছেন আমি চাই সঙ্গী নাবিকের বলা মজার গল্প শুনতে, আর যাত্রা শেষে একটি মিষ্টি স্বপ্ন আর একটি শান্তির নিদ্রা। এই জায়গাটা দেখো, আমি আবার প্রথম থেকে বলে দিচ্ছি লাইন বাই লাইন মিনিংগুলো। ফার্স্টে কবি বলছেন কিভাবে কবির প্রধান বক্তব্যগুলো উঠে আসছে। দেখো, কবি বলতে যাচ্ছেন যে একটা বড় জাহাজ
আর সমুদ্রে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন। তারপর তিনি কি করতে চাচ্ছেন? তিনি পথপ্রদর্শক হিসাবে একটি নক্ষত্রকে চান। আর তিনি কি চান? অনুভূতি হতে চান, অনুভব করতে চান যে জাহাজের চাকার ধাক্কা। তিনি শুনতে চান সাদা পালের কম্পনের শব্দ, হাওয়ার সুর, এবং দেখতে চান সমুদ্রের উপরে ধূসর কুয়াশা ও ধূসর ভোর হওয়া। তিনি আরও কি চান? সমুদ্রের ডাক তার কাছে বন্য, পরিষ্কার ও অপ্রতিরোধ্য। তিনি চান সাদা মেঘ ভেসে বেড়ানো একটা ঝোড়ো দিন। তিনি অনুভব করতে চান জলের ঝাপটা তার গায়ে এসে পড়ুক। তিনি চান ঢেউয়ের ফেনা দেখতে আর সিগালের ডাক শুনতে। তিনি সমুদ্রে যাযাবরে জীবনযাপন করতে চান। তিনি চান যেখানে সেখানে হাওয়া শান দেওয়া ছুরির মতো তীক্ষ্ণ। তিনি আরও চাচ্ছেন তার সহনাবিক থেকে মজার গল্প শুনতে। যাত্রা শেষে কবি স্বপ্নভরা নিশ্চিন্ত নিদ্রা উপভোগ করতে চান। এইগুলো হচ্ছে সব কবির চাওয়া, এবং তিনি জীবনটাকে সমুদ্রে যাত্রা করে উপভোগ করতে চাচ্ছেন। এটাই হলো সি ফেভার কবিতার এক্সপ্লানেশন। আশা করে তোমরা সকলেই বুঝতে পেরেছ। আর এর পরপরে আমি এক্সারসাইজগুলো করাবো। আজকে ক্লাস এই পর্যন্তই।